বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। এই তো প্রতিদিনের মতো সকাল কাজ শুরু করে দিচ্ছি। নাস্তা পানি মানে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছাচ্ছি। সেটার ভিডিওটাই আপনাদের কাছে শেয়ার করতেছি যে বিছানা গুছিয়ে তারপরে বাকি কাজে যাব। এই তো বিছানার বালিশগুলো, কারণ এই পাশ করে মাথা দিই তো ফ্যানের বাতাসটা লাগার জন্য, কারণ মাথার দিকে দিলে দেখা যায় ফ্যানের বাতাসটা গায়ে লাগে না, তার জন্য ফ্যানের বাতাসের জন্য পায়ের দিকে খাটের পায়ের দিকে মাথাটা দিই। তাই তো আমার বিছানার বালিশগুলো সব গুছানো হয়ে গেছে। এখন বিছানাটা ঝাড়ু দিয়ে ফেলবো, কারণ ধুলোবালি যতটুকু পড়ে সেটার জন্য। বিছানাটা গুছিয়ে তারপরে যাব আস্তে আস্তে রান্নাবান্না করার জন্য। রান্নাবান্না শেষ করে তারপরে, কারণ আজকে শুক্রবার তাই সকালে উঠে গেছি। আর ছোটো ছেলে আবার বিছানা থেকে উঠিয়ে দিছে, এখন যে সে সোফার উপর আবার শুয়ে আছে। তাই বিছানা গুছিয়ে তারপর নাস্তা টাস্তা যা করার করব। এটা আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকবেন, না টেনে আমার ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন। সেটার জন্যই আপনাদেরকে বলতেছি যে আমার পাশে থাকার জন্য, না টেনে ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই এখনও, তারা আমাকে সাবস্ক্রাইব করবেন। তো বিছানাটা ঝাড়ার সাথে সাথে আমি আবার এই তো দেখতেই পাচ্ছেন আমার বিছানাও গুছানো শেষ। পর্দাগুলো আমি ঝেড়ে ফেলতেছি, কারণ ধুলাবালি যতটুকু লেগে থাকে সেগুলো, কারণ একমাত্র শুক্রবার দিনটাই সময় পাই তো একটু এগুলো ঝাড়া টাড়া দেওয়ার, কারণ সারা সপ্তাহ তো দেখা যায় ছোটোটারে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। তো এই তো আমার সবই ঝাড়া শেষ। এখন চাদরটা বেশ ভাঁজ করে আমি রেখে তারপরে আমি চলে যাব নাস্তা টাস্তা খেয়ে রান্না করার জন্য চলে যাব। তো এই তো চাদরও ভাঁজ করতে ধরে ফেলছি, আর আপনাদেরকে ভিডিওটা ভয়েস দিচ্ছি। আর আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওটা না টেনে একটু প্লিজ দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন আপনারা। কারণ এখন আমি আপনাদেরকে নিয়েই বাঁচতে চাচ্ছি, আপনাদেরকে নিয়েই আমি চলতে চাচ্ছি। আপনাদের একটা লাইক করলে আমার খুব ভালো লাগে, আপনারা একটা কমেন্টস করলে আমার খুব খুশি লাগে, এবং চেষ্টাও করি যে আমি ওই কমেন্টসে আবার উত্তর দেওয়ার জন্য, সবাইকে হার্ট রেট দেওয়ার জন্য। কারণ সবাই যেভাবে আমাকে যেভাবে সাপোর্ট করবেন আমার খুব ভালো লাগে, সাপোর্টটাই আমি আপনাদের কাছে এখন চাচ্ছি। এই তো বিছানার কাজ শেষ, এখন আমি চলে যাব নাস্তার ওইখানে। যাই হোক, নাস্তার ভিডিওটা আর দেখাইতে পারি নাই, কারণ ছোটো ছেলেকে নাস্তা খাওয়ানোর জন্য অনেক জোরাজুরি করে, কারণ সে ঘুমাবে বলতেছে আমি একটা দিন সময় পাই আমি ঘুমাবো। সেই ঘুমাবো বলে সে খাবার নিয়ে বিরক্ত করতেছিল, যার জন্য আপনাদেরকে আর নাস্তার ভিডিওটা দেখাই নাই। আজকে রান্নার এখন থালাবাটি ধোয়া, সেই থালাবাটি ধোয়ার ভিডিওটা থেকেই আবার অ্যাড করলাম। তো এখন এই যে থালাবাটি কীভাবে ধুই সেটা জানিনি আপনারা। প্রতিদিন আর এক কথা কি বলবো, যেহেতু আমার থালাবাটির ধোয়ার জায়গাটা খুবই ছোট, একদম চুলার সাথে লাগানো, সবারই লাগানো থাকে কিন্তু একটু স্পেস থাকে, কিন্তু এখানে আমার হয়েছে কি রান্নাঘরে একদমই স্পেস নাই। থালাবাটি ধোয়ার জায়গাও স্পেস নাই, তারপর থালাবাটি রাখার জায়গাটা যে সেটাও স্পেস নাই, তারপরে যে একটা ঝুড়ি টুড়ি রেখে যে আমি একটা মনে করেন যে পেঁয়াজ টেয়াজ এগুলো রাখবো, সেইটারও ওরকমভাবে স্পেস নেই। ছোট্ট একটা প্লাস্টিকের আরএফএলের ঝুড়ি রেখে ওটার মধ্যে আমি পেঁয়াজ আলুগুলো রাখতেছি। আর আগে যে ঝুড়িটা ছিল, যে র্যাকটা ছিল, সেটা তো আমি ফেলে দিছি, কারণ জায়গা নাই। ওই র্যাকটা আমার একটু বড় ছিল, জায়গা নাই এই বাসায়, কী করব, এজন্য ওগুলো ফেলে দিছি। এখন মাঝে মধ্যে মনে হয় যে ছোটো বাসায়, বাসাটা ঠিকই আছে আমার জন্য, বাসা বড়, কিন্তু রান্নাঘরটা একদম ছোট, বাথরুমটাও অনেক ছোট, তারপরেও আসি। এখন বাসা ওরকম ভালো মতো পাইও না, দেখা যায় পেলেও অনেক ভাড়া, তো এত ভাড়া তো দেওয়া সম্ভব না, যার জন্য বাসাটা ছাড়তেও পারতেছি না, এভাবে করেই থাকতেছি। এই যখন কাজ করতে আসি তখন খারাপ লাগে যে জায়গা নাই, নড়াচড়া করা যায় না, থালাবাটি এই দিক থেকে ওদিক করা যায় না। আর এই যে প্রতিটা দিন দেখা যায় কোনো না কোনো কিছু, যদি একটা ধুবো, একটা ভাত
সেটাই যদি সিনের মধ্যে পড়ে সেটাই আটকে থাকে, সেটাই আমার হাত দিয়ে বারবার উঠাইতে হয়। উঠায় তারপরে আবার পানিগুলো যাবে, তারপরে আমি সিনটা মাজি তারপরে আমি সেই থালাবাটি ধোয়া পাকলে যা আছে সব করি। কারণ নাহলে তো ঘেন্না লাগে না। আর ওই যে বললাম না যে একটা দুটো তো ভাত থেকে যায়, একটা পেঁয়াজের চোকলা সেটাও একটু থেকে যায়, সব তো আর ফেলে দেওয়া যায় না যে একদম সব ফেলে দিলাম। ওই একটা এদিক থেকে এদিক একটা পেঁয়াজ রান্না করা একটা পেঁয়াজ যদি একটু থেকে যায়, সেটাও আমার এই সিনটার মধ্যে মুখগুলো পানি যাওয়ার মুখটা এত ছোট যে 2-3টা থালাবাটি যদি আমি ক্লিয়ার করে ধুই না, সেটাই আমার দেখা যায় যে আটকে যায় পানিটা, খুব খারাপ লাগে। তারপরে কিছু করার নাই, কারণ এখানে তো আর বাড়িওয়ালারও দোষ নাই, কারণ ডেভেলপার দিয়ে বাড়ি করা, ডেভেলপাররা যেইভাবে পারছে বাড়ি করে গেছে, ওই রকম কোনো জিনিসপত্রই ডেভেলপাররা ভালো দেয় নাই, সব 2 নাম্বার। বাসায় আমি প্রথম উঠছি, প্রথম ভাড়াটিয়া, একটা তালা, একটা চাবি, তারপরে কোনো রকম টাইলসের কোনো ভালো কোনো কিছুই করে নাই। ওরা ওদের মতো লামসাম করে খালি জাস্ট মালিকদেরকে বুঝাই দিছে ফ্ল্যাট। কিন্তু যারা এখন থাকতেছি তারা তো বুঝতেছি, বাসার বয়স হয়েছে 4 বছর, এই 4 বছরের মধ্যে মনে করেন টাইলস ভেঙে যাইতেছে, তারপরে জানালার যে গ্রিল, সেই গ্রিলগুলো রং উঠে যাচ্ছে, আর তারপরে তো টাইলস কেমন যেন ঘোলা হয়ে গেছে, ভালো কোনো কিছুই দেয় নাই। যাক, তারপরও কিছুই করার নাই, বাড়িওয়ালারাও তো আর থাকবে না, ভাড়াটিয়ারা থাকবে। এখন ভাড়াটিয়ারা ওইটা ওইভাবে বুঝেই থাকবে। এই যে আমি যেমন এখন থাকতেছি, কষ্ট করে থাকতেছি, এখানে কিছু করার নাই। কারণ আমি যদি আবার এখান থেকে বের হই তাহলে দেখা যাবে আমার বাসা ভাড়া বেড়ে যাবে, বাসার খরচ বেড়ে যাবে, তখন ওটা তো আর আমি পারবো না যেহেতু বহন করতে। আমার তো আর্নের অবস্থা ওরকম না, যার জন্য আর মনে করেন সাহসও করতে পারি না যে একটু ভালো বাসা কিংবা একটু ভালোভাবে থাকার। যেভাবে আছি তারপরেও বলি যে আলহামদুলিল্লাহ, যেভাবে আছি যা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যাক, অনেক কথা বললাম। এই তো থালাবাটি যেভাবে মাজতেছি, সচরাচর একটু কষ্ট করেই মাজতে হয়। ওই যখন মাজি তখন একটু খারাপ লাগে, যে কষ্ট লাগে, আবার মাজা টাজা শেষ তখন মনে হয় যে যাক আমি বেঁচে গেছি, আর আমার এই ছোটো জায়গায় নড়াচড়াটা কষ্ট হবে না। আবার প্রতিদিনের মতো প্রতিদিন আবার ওই একই সময়ে গেলেই তখন আবার মন খারাপ হয়ে যায়, তখন আবার মনে হয় যে কেন এত থালাবাটি হয়, আর কেন আমার এইভাবে করে ধুইতে হইতেছে, একটু নড়াচড়া করতে পারতেছি না, হাত নাড়ানো যায় না। দেখ, আপনারা নিজেরও হয়তো বুঝতে পারতেছেন কতটুকু ছোট্ট জায়গা। এই যে একটা একটা করে মেজে মেজে রাখতেছি, কারণ মেজে রেখে তারপরে আগে হাঁড়ি টাড়িগুলো ধুয়ে নিই, তারপরে আবার প্লেট বাটি যেগুলো আছে সেগুলো ধুবো। আর রান্নাটাও বসাইতে হবে শুক্রবারের দিন। শুক্রবারের দিন দেখা যায় বাসায় যেহেতু থাকি তখন মনে হয় কি তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়, আর এমনিতেও দেখা যায় বাসায় তো থাকা হয় না ওরকমভাবে, ওই তখন ক্ষুধা লাগে না। কিন্তু শুক্রবারের দিনটাই মনে হয় কি একটু তাড়াতাড়ি খেতে পারলে ভাল লাগবে। যেমন বৃহস্পতিবার হলে মনে হয় যে একটু তাড়াতাড়ি ঘুমায় যদি যাই তাহলে একটু বেশি সময় ঘুমাতে পারবো, কিন্তু দেখা যায় কি বৃহস্পতিবারই আর ঘুম আসে না। আর ঠিক তেমনি শুক্রবার হলেই দেখা যায় যে মনে হয় যে তাড়াতাড়ি রান্নাবান্না সারি, তাড়াতাড়ি সব কিছু করি, কারণ ক্ষুধা লাগবে। এই অবস্থা, এটা আসলে সবারই হয়, শুক্রবার হলে দেখা যায় কাজ অনেক বেড়ে যায়, এই জন্য যে তাড়াহুড়া করে করতেছি। আর শুক্রবার দেখা যায় জুম্মার পরপরই ক্ষুধা যেমন তেমন, নামাজটাও তাড়াতাড়ি শেষ করতে হবে, এর জন্যই করি যে তাড়াতাড়ি করে ফেলি। এই থালাবাটিগুলো ধুয়ে ফেলতেছি। আর আজকে তো আপনাদের সাথে আমি আমার নতুন চুলাটা শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। আপনাদের কেমন লাগে আমার নতুন চুলাটা আমাকে জানাবেন, কমেন্টস করবেন যে চুলাটা কেমন হয়েছে, চুলাটা কিনে আমি জিতছি কি না। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে এটা আমার দ্বিতীয় চুলা। আমার যেটা প্রথম চুলাটা ছিল আমার হাজব্যান্ড থাকা অবস্থায়, ওটা ছিল মিয়াকোর একটা চুলা কাচের, ওটা আমি প্রায় 16-17 বছর আমি ইউজ করছি। 17 বছর পর হঠাৎ আমার হাজব্যান্ড মারা যাওয়ার 7 মাস পর হঠাৎ করে একদিন আমি চুলার মধ্যে ভাত বসেছি, চুলাটা অটো বাস্ট হয়ে একদম চুরচুর হয়ে গেছে, গ্যাসও তো বের হইতেছিল যে অল্পের জন্য আমি জানে বেঁচে গেছি। এত জোরে বাস্ট হয়েছে, ভাতের হাঁড়িটা পড়ে গেছে, কাজগুলো সব আমি রান্না বসায় দিয়ে আমি নিচে বসে বসে সবজি করতেছিলাম।
আর যেহেতু হাজব্যান্ড মারা গেছে তখন একটু আমার মনটাও খারাপ, মানে মনটা ওরকম ভালো থাকে না। ওই বসে বসে চিন্তা করতেছি কীভাবে কী করব, কীভাবে কী করব, কীভাবে সংসার চালাবো, কীভাবে বাচ্চাদেরকে পড়াশোনা করাবো। তো ওইসব নানান চিন্তায় না আমার ভাতের কথাও মনে নাই, আমি বসে বসে তরকারি করতেছিলাম, সবজিগুলো করতেছিলাম। এর মধ্যে তো আমার চুলাটা বাস্ট হয়ে আমার গায়ের উপরে সমস্ত কাঁচ ভাঙা চলে আসে। ছোটো ছেলে তো ভয় পেয়ে তাড়াতাড়ি আমার বড় ছেলেকে ফোন দিছে, দাদা তুমি কোথায়, মানে ও মাত্র খালি বের হয়েছে, ওর সামনেই আমি ভাত বসাইছি, তখন ও তাড়াতাড়ি ফোন দিছে, দাদা তুমি কোথায়, তুমি তাড়াতাড়ি আসো, আমাদের বাসায় চুলা বাস্ট হয়ে গেছে। পরে ছেলে এসে বলছে তুমি এখনও বসেই আছো এখানে, তোমার উপরে সারা গায়ে কাচের গুঁড়া, তুমি বসে আছো। আমি বুঝতেছি গ্যাস বের হইতেছে, তুমি গ্যাসটা তো বন্ধ করতে দিবা। তারপরে যাক বড় ছেলেটা গ্যাস বন্ধ করছে, করে তা আমাকে বের করে বলছে যে এখন আর বাসায় থাকা লাগবে না। তখন আমার হাজব্যান্ডের একটা বন্ধু আছে, মানে আমি তখন বনশ্রী থাকতাম, তখন ওই মিঠু ভাইয়ের বাসায় বলতেছে যে চাচি আমি না আসা পর্যন্ত আমরে তোমাদের বাসায় রাখো, কারণ দেখো চুলা এরকম বাস্ট হয়ে গেছে, সে বসেই আছে। মানে আমি তো আসলে তখন একটু মানে কেমন কেমন জানি হয়ে গেছিলাম। এখন যেরকম যে কথা বলতে পারতেছি, এখন যেমন একটু বাইরে বের হইতে পারতেছি, তখন আমি পারতাম না। কেমন জানি আমার কাছে লাগতো যে বাইরে আমি কীভাবে বের হব, বের হইলে যদি কিছু হয় আমাকে কে দেখবে, আমি কিভাবে কি করব, মানে ওইভাবে একটা কোনো আতঙ্কে থাকতাম আমি। যাই হোক দিনগুলো তো পার করে ফেলতেছি, যাতে দিনগুলো আমি পার মানে করে ফেলছি, আর বাকি জীবনগুলো যাতে পার হই। যেই টেনশন যেই চিন্তাগুলো আমার মাথায় এখনও আছে তখনও ছিল, এর জন্যই কিছু করা, যে কিছু করি, করে যদি একটু এদিক ওদিক হয় তাহলে তো হয়তো বা আমার মাথা থেকে টেনশনগুলো একটু দূর হবে, যে আমি একটু ভালো থাকতে পারবো, একটু ভালো চলতে পারবো বাচ্চাদের নিয়ে। মানে আমার অত আহামরি এখন আর দরকার নাই, শুধু খেয়ে পরে বাচ্চাদেরকে মানুষ করতে পারলেই আমার এনাফ। আল্লাহর কাছে ওইটাতেই আমার শুকরিয়া। সেটাই, এত কথা বলে ফেললাম, আপনাদেরকে বিরক্ত করে ফেললাম। এর মধ্যে আমার চাল ডাল থালাবাটি সব ধোয়া শেষ। এখন আপনাদেরকে আমার পালা হলো চুলাটা দেখানো। আমার চালটা ধুয়ে ফেলতেছি, এখন ডালটা তো ভিজায় রাখছি, ভিজানো অবস্থায় আছে, কারণ আপনাদেরকে তো বলাই আছে, আপনারাও মানে জেনে গেছেন আমার এই কথাটা, যে আমার সিলিন্ডার গ্যাস যাতে কম খরচ হয় তার জন্য আমি আগে মানে চাল ডাল একটু ভিজায় রাখি, 10 মিনিট হোক আধা ঘন্টা হোক ভিজায় রাখি। এই যে এর মধ্যেই থালাবাটি ধুয়ে আবার আমি চাল ডাল ভিজায় ওই দিকে আবার একটু কাজ সেরে আসছি, ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে রেখে আসছি, যে কাজগুলো সারি। আর মাছ এখানে ভিজায় রেখে যখন দেখলাম যে মাছটা ভিজে নেই, তার জন্যই রান্না মানে চাল ডালটা ভিজায় দিয়ে আমি ঘরটা ঝাড়ু দিতে চলে গেছি, যে রান্নাটা হয়ে গেলে তখন আমি একটা লাঠি দিয়ে খালি এটা ঘরটা মুছে ফেলবো, মুছে আমি চলে যাব গোসল করে নামাজ পড়ে ফেলবো। যে আমি এখন চালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, কল ছেড়ে, যে চালটা ভিজে যাক আর ডালটা এখান দিয়ে আমি ধুয়ে ফেলি। আর একটা সুবিধা কি, ডাল চাল ভিজায় রাখলে যেমন ভিজে যায় ওরা মানে ভালো করে, এটা অল্প সময়ের জন্য রান্নাও হয়ে যায়, আবার এটার ময়লাটাও খুব দ্রুত কেটে যায়। যদিও এখনকার চালে ওরকম ময়লা নাই, যেই ময়লা আমরা আমার মা খালা চাচি ফুপু শাশুড়ি এদেরকে দেখছি যে চাল ধুতে গেলে ময়লা পানি বের হতো, এখন তার ময়লা পানি বের হয় না, কারণ এখনকার চাল তো সব কেমন যেন, চাল ধরলেই মনে হয় যে কেন পাউডারের মতো একটা কিছু বের হয়, মানে সাদা পানি, এই অবস্থা। যাই হোক আমার চাল ধোয়া শেষ, ডালও আমার প্রায় মানে ধোয়া হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন, আপনাদের লাইক শেয়ার কমেন্টসে আমি আরও ভিডিও করার জন্য আমি উৎসাহ পাবো। মানে আমি যে ভাঙাচোরা মানুষ, সে ভাঙাচোরা মানুষটা একটু শক্ত হইতে পারবো, কারণ সময়টা কাটবে আপনাদের একটু লাইক দেখলে, আপনাদের শেয়ার দেখলে, আপনাদের কমেন্টস দেখলে, আপনাদের কমেন্টসগুলো আমি পড়লে আমার ভালো লাগবে। আর সেটাই আপনাদের কাছে আমি চাই, যে আমার মতো মানুষটাকে যাতে আমি একটু শক্ত করতে পারি, আমি একটু সামনের দিকে আগাতে পারি, সেই মানে হেল্পটা আপনারা করবেন আমাকে, যাতে আমার সময় কাটে, আমার যাতে বাজে চিন্তা না আসে। দেখা যাবে আপনাদের এগুলো পড়বো, রান্নাবান্না করব, ঘর দুয়ার গুছাবো, আল্লাহ বিল্লাহ করব, এতে করে যাতে আমার সময়টা কেটে যায়, যাতে বাজে চিন্তা বাজে টেনশন না আসে, অসুস্থ না হয়ে যায়। এমনিতেই অসুস্থ হয়ে পড়ছি নানান চিন্তা করে। এই তো আমার চুলা, 3 বার্নারের চুলা, দেখতে পারতেছেন আপনারা। এখন কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। হাঁড়িগুলো ছোট কিন্তু চুলাটা একটু বড়। এই তো আমার চুলা ধরানো হয়ে গেছে, রান্নাও বসাই দিছি।
ভাত ডাল সব বসানো হয়ে গেছে। এখন এই চুলাটার মধ্যে বসাই দিতে পারতাম, যেহেতু আমি কুটা বাছা করি নাই তার জন্য বসাইতে পারলাম না। এই যে এখন আমার ভাত ডালও হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে। এখন আমি এক চুলায় ওই তো ডালটা হইতেছিল, এখন আমি বাগারটা দিয়ে ফেলতেছি। ডালে বাগার দিয়েই ওই চুলায় আমি আবার তরকারি আর এটা বসাই দিব। তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিছি চুলায়, পেঁয়াজ তেল দেওয়া হয়ে গেছে, ওটা হচ্ছে। কিন্তু আপনাদেরকে আমি আগে আমার বাগারটা দেখায় তারপরে মনে করেন ডালটা সরাই ফেলবো, তারপরে ফ্রিভাবে দুই চুলায় দুইটা বসাই দিব, শাকটা আর ভাজিটা। কারেন্টটা চলে গেছে ভাই, এই জন্য অন্ধকার হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার চুলাটা ধরাই দিছি, কেন অন্ধকারে তো আর ভিডিও করতে পারবো না, যার জন্য চুলাটা বন্ধ করে দিয়ে যে এখন আবার আসছি, কারেন্ট আসছে, এখন আসছি। আজকে রান্না করব আপনাদের সামনেই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আর লাল শাক ভাজি, ডাল ভাত। আজকে শুক্রবার আমাদের এই খাবারই। তো আমি মশলাটাও দিয়ে দিছি, পেঁয়াজ আমার নরম হয়ে গেছে, মশলাও দিয়ে দিছি। মশলাটা এখন ইদানিং আমি একটুখানি পানিতে ভিজায় রাখি, কারণ মশলাটা আমার একটু বেশি দিন হয়ে গেছে, তো দেখতেছি কি যে একটু ছাবা ছাবা লাগে, তা পানিতে ভিজায় রাখলে ওটা ভিজে যায়, নরম হয়ে যায়। নরম হয়ে গেলে ওটা মানে পেঁয়াজের মধ্যে দিলে, তেলে পেঁয়াজে দিলে বেশি সময় লাগে না, আর মশলাটাও খুব ভালো মানে হয়, কষানো হয়। তো এই যে দিয়ে দিছি, এখন তারপরে আবার একটু পানি দিয়ে আবার কষায় তারপরে আমি কচুরমুখী আর আলু, মানে অল্প একটু আলুও দিছি সাথে আমি, মানে আলুটা ছোটো বাচ্চা পছন্দ করে, এর জন্য যাতে কচুরমুখী আর আলু দুটো মিলে ও খেতে পারে। এই তো আমার মশলাও কষানো হয়ে যাচ্ছে, দেখতেই পারতেছেন, অল্প পানিই দিছি কাপ দিয়ে, দেখলেন। এখন এই মশলা কষানো হইতে হইতে যতটুকু যা করা যায় আবার এই সাইড দিয়ে কাজটা করে ফেলবো। আমার এই যে পাশে আপনারা হয়তো দেখছেন, আমার সাইডে একটা মানে কাঠের চামচগুলো, মানে যেটা আমার খুন্তি চামচ এগুলো রাখার, পেঁচালো রাখার জন্য একটা স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডটা আমার এখন এখানে রাখতে পারতেছি না, কারণ চুলাটা আমার মানে 1 আঙ্গুল বড় হয়ে গেছে, 1 কড়া, 1 আঙ্গুল তো না, সরি 1 কড়া, 1 কড়া বড় হয়ে যাওয়াতে ওই স্ট্যান্ডটা আমার ওই কোণার মধ্যে জায়গা হচ্ছে না। এখন আমার চিন্তা করতে হবে যে আমি ওই স্ট্যান্ডটা কোথায় রাখবো। বলে না, একটা করতে গেলে আরেকটা হয় না, কারণ স্ট্যান্ডটা আমার ওইখানে সেট ছিল সুন্দর, এখন আর ওটা হচ্ছে না। এখন ওটা আমার আবার অন্য জায়গায় সেট করতে হবে। অন্য জায়গায় বলতে দেখি যা চিন্তা করে বের করছি যে জানালার উপরেই একটু দড়ি দিয়ে বেঁধে দিব, কারণ এছাড়া উপায় নেই, কারণ এছাড়া রাখা যাবে না, চুলার এই পাশ ওপাশ তার জায়গা নাই। শুধু তো চুলার এইটুকু জায়গা যেটুকু দেখতেছেন গ্যাপ, এইটুকুই জায়গা চুলা রেখে, আর ওই দিকে তো সিনের সামনেও কোনো রকম কোনো জায়গা নাই যে ওইখানে একটা কিছু রাখবো, কারণ আমি তো রান্না করার জন্য সবজি টবজি কুটে ওইখানেই রাখতে পারি না। এই তো এখানে আমার কষানো হয়ে গেছে, আর এইখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিছি লাল শাক ভাজি করার জন্য, সাথে লবণও দিয়ে দিছি একসাথে। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর দেখা যায় কি পেঁয়াজের আগে এখন আমার রসুনটাই আগে হয়ে যাইতেছে, রসুনটাও চিকন করে ফেলছি। অন্য সময় একটু ছেঁচে দিই, কিন্তু আজকে কেটে ফেলছি, চিকন হয়ে গেছে। চিকন হয়ে যাওয়াতে দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন ওটাতে শাক দিয়ে দিতে হবে, না অথবা দেখা যাবে পেঁয়াজ টেয়াজ সব পুড়ে যাবে। পেঁয়াজ তো পড়বে না, রসুনটাই পুরো পুড়ে যাবে, এই জন্য এখন শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে তো নাড়াচাড়া দিলে দেখা যাবে হয়ে যাবে। যে কাঁচামরিচটা কেটেই দিছি একসাথে করে। আমার রান্নাটা প্রায় ধরতে গেলে মনে করেন শাক বসানোর পর বেশি সময় লাগবে না শাকের পানিতে। আর যেহেতু চুলাটাও আমার এখন মোটামুটি তাপ ভালো, নতুন চুলা, রান্না করতেও সমস্যা নাই। আগে তো আমার অনেক সময় লেগে যেত, দেখা গেছে 10 মিনিটের রান্না আমার 20 মিনিট লাগছে। চুলার তাপ নাই, কি করব, তাপ না থাকাতে দেখা যায় রান্নাটাও আমার দেরি। আর এক পাশে মানে তাপ আছে, এক পাশে তাপ নাই, আবার একটু কালি উঠতেছে, সেই নানা নিয়েতে দেখা যায় রান্না আমার অনেক দেরি হয়ে যেত। আর রান্নাটা মানে পরিষ্কার করে করতেও পারতাম না, এক সাইড একটু পোড়া লেগে গেছে, আবার ঘুরাই আবার অন্য দিকে দাও, যাতে পোড়া একদম না লাগে, সেই মানে খালি পায়চারি করতাম। তো এখন আর সেই পায়চারি নাই, যাক শাক ঢেকে দিছি, শাক ঢেকে দিয়ে রান্না হয়ে যাবে। এখন আমার এই সবজিও মানে কচুরমুখী আলুটাও কষানো হয়ে গেছে, তো একটু পানি দিয়ে দিছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। কচুরমুখী তো কষানোর মধ্যেই হয়ে যেত, কিন্তু আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিছিলাম। এখন ওই পানিতেই আমার মাছটাও আমি দিয়ে দিতেছি, যাতে করে এই পানির মধ্যে ওইটুকু দিয়েই মাছও সিদ্ধ হয়ে যাবে, আলুটা যতটুকু সিদ্ধ হয়ে যাবে, মানে তরকারিটা হয়ে যাবে আমার।
আর পানি দিব না, ঝোল দিব না। যদি দেখি যে না একটু দিতে হবে, ঝোল যদি কমে যায়, তখন দেখি যে মাছটাও মশলাটা ঠিক মতো হয় না কিংবা আলু সিদ্ধ হয়নি, তাহলে হয়তো অল্প দিব, আর নয়তো বা দিব না। যা আছে সেটা দিয়ে হয়ে যাবে, মানে এত বেশি ঝোল রাখবো না তো, যার জন্য হয়ে যাবে। দেখতে থাকেন। আপনাদেরকে আবারও বলতেছি, মানে রিকোয়েস্ট করা এটা আপনাদেরকে, আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখার জন্য বেল আইকনটা বাজায় রাখবেন। কারণ আপনারা দেখলে আমি মানে আমার মনে আনন্দ পাবো আর ভিডিও করার উৎসাহ পাবো। এই তো আমার শাক কিন্তু হয়ে গেছে, শাকও হয়ে গেছে, এইদিকে আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে। কিন্তু মানে রান্না সে ফ্রিজে যায় দেখতেছি যে ধনেপাতা নাই, ধনেপাতাটা থাকলে আমার তরকারিটা একদম পারফেক্ট হয়ে যেত। ধনেপাতা যেহেতু নাই, আর কিছু করার নাই। তো একবার চিন্তা করলাম জিরার ফাঁকি দিব, কিন্তু জিরার ফাঁকি দিলে হয় কি, ইলিশ মাছের যে টেস্ট, যে গন্ধটা, সেটা আর থাকে না। এমনিতেই তো এখনকার ইলিশ মাছের এরকম গন্ধ নাই, তারপরেও দেখা যায় যে বাকিটাও থাকবে না। এজন্য আর কি করার, এভাবেই খাবো। আপনারা যদি রান্না করেন তাহলে আপনারা ধনেপাতা একটু দিয়ে নিন, তাহলে দেখবেন যে ভালো লাগবে। যে আমি দেখে নিলাম যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা, কচুরমুখিটা আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আমি দেখলাম যে হ্যাঁ আমার হয়ে গেছে, আর যা ঝোল আছে সেই ঝোল দিয়েই আমাদের 2 বেলা হয়ে যাবে মা ছেলের। এই জন্য ঢেকে দিলাম। এখন আমি চুলাটাও বন্ধ করে দিব, সব বন্ধ করে দিব। আল্লাহ হাফেজ।